করোনা এবং করোনা পরবর্তী সময়ে বিশ্ব যখন আর্থিক মন্দা কাটিয়ে ওঠার আপ্রাণ প্রয়াস করছে, ঠিক তখনই বিশ্বের নানা প্রান্তে যুদ্ধের দামামা বেজে উঠল। শুরুটা হলো 2020 সালে আর্মেনিয়া আর আজারবাইজানের মধ্যে নাগোর্নো কারাবাখকে কেন্দ্র করে। এরপর ভারত আর চীনের মধ্যে গালওয়ান আর প্যাংগং লেকে সংঘর্ষ বাধে। যদিও সেটা যুদ্ধ ছিল না, তবে যুদ্ধের চেয়ে কিছু কমও ছিল না। সেই সময় দুটি দেশের মধ্যে যেরকম উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তা যখন তখন সেটা যুদ্ধের আকার নিতে পারত। এরপর 2022 সালে রাশিয়া আক্রমণ করলো ইউক্রেনকে। 2023 সালে ইসরায়েলের সাথে প্যালেস্তাইনের যুদ্ধ লাগলো। এই যুদ্ধের আছে গাজা শহরটি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। ইসরায়েল আর প্যালেস্তাইনের যুদ্ধের আঁচ লেবানন, সিরিয়া হয়ে ইরান পর্যন্ত পৌঁছে গেল। ইতিমধ্যে ভারত আর পাকিস্তানের মধ্যেও হয়ে গেল আরেক দফা স্পেশাল মিলিটারি অপারেশন, যা যুদ্ধের চেয়ে কিছু কম ছিল না। আর 2026-এ ইসরায়েল আমেরিকার সাথে ইরানের যুদ্ধ পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়ল। এ তো গেল যুদ্ধের কথা। এছাড়া কোনো এক অজ্ঞাত কারণে বিভিন্ন দেশের জনসমর্থিত রাষ্ট্রনায়করা হঠাৎ করেই সে দেশের খলনায়কে পরিণত হয়ে গেল। কেউ দেশ ছাড়া হলেন, কেউ বা জেলে গেলেন। যেমন বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হঠাৎ করে সে দেশের খলনায়কে রূপান্তরিত হয়ে গেলেন। বর্তমানে তার স্থান জেলে। তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও তাকে দেশত্যাগ করতে হলো। এরকম ভাবে নেপালের প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের গদি হারানো, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সহ একাধিক উচ্চ পর্যায়ের মন্ত্রী আমলারা ক্ষমতাচ্যুত হওয়া, এ সকল ঘটনাবলী নিছক কোইন্সিডেন্ট নয়। এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। আবার কোথাও কোথাও স্পেশাল মিলিটারি অপারেশন করে সে দেশের সরকারকে উৎখাত করা হলো। যেমন সিরিয়ার বাশার আল আসাদ এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। এখানেই শেষ নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলছে যুদ্ধের চরম প্রস্তুতি। যেমন চীন চাইছে তাইওয়ানকে দখল করতে, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া আর জাপানের সাথে যুদ্ধে যাবার জন্য মুখিয়ে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প কানাডা আর গ্রিনল্যান্ডকে আমেরিকার অন্তর্ভুক্ত করতে চাইছে। অর্থাৎ সারা পৃথিবীতে যুদ্ধংদেহী মনোভাব তৈরি হয়ে রয়েছে। এখন প্রশ্ন হলো, কেন এই যুদ্ধ যুদ্ধ খেলা? কেনই বা একটি দেশের নির্বাচিত সরকারকে অন্য একটি দেশ উৎখাত করতে চায়? কেন একটি দেশ অন্য দেশে সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাসীদের সাহায্য করে? শুধু সাহায্যই নয়, তাদের রীতিমতো আশ্রয় দেয়, সন্ত্রাসী ট্রেনিং দেয়, সর্বোপরি তাদেরকে আর্থিক সাহায্যও প্রদান করে থাকে। এই সকল প্রশ্নের উত্তর একটি মাত্র শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে। সেটা হলো জিওপলিটিক্স। বাংলায় যাকে ভূ রাজনীতি বলে। আসুন আজকে এই জিওপলিটিক্স কি সেই সম্পর্কে জানার প্রয়াস করি। জিওপলিটিক্সের প্রাথমিক উপাদানগুলি কি কি, অর্থাৎ জিওপলিটিক্সের মধ্যে কোন কোন বিষয়গুলি আলোচিত হয়, তা জানবো। তাহলে আমরা বুঝতে পারবো কেন একটি দেশ অন্য দেশের সাথে যুদ্ধ করতে চায়, কিংবা কেন একটি দেশ অন্য দেশের সরকারকে উৎখাত করে সে দেশের প্রক্সি সরকার গঠন করতে চায়, কেন একটি দেশ অন্য দেশে টেরোরিজম ফেলায়, আবার কেনই বা একটি দেশ সবার অলক্ষ্যে থেকেও একটি দেশের রাজনীতিকে পরোক্ষভাবে প্রভাবিত করতে পারে। বিষয়টি যেহেতু অনেক বড়, তাই একটি পর্বে পুরোটা আলোচনা করা সম্ভব নয়। তাই আমি কয়েকটি পর্বে জিওপলিটিক্সের প্রাথমিক বিষয়গুলিকে নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। আশা করি জিওপলিটিক্সের এই জার্নিতে আপনারা আমার পাশে থাকবেন। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। জিওপলিটিক্স শব্দবন্ধটি প্রাচীন গ্রিক শব্দ জি অর্থাৎ পৃথিবী বা ভূমি এবং পলিটিক অর্থাৎ রাজনীতি থেকে তৈরি করা হয়েছে, যার অর্থ পৃথিবীর রাজনীতি বা ভূ রাজনীতি। অস্ট্রো হাঙ্গেরীয় ইতিহাসবিদ এমিল রেক বা এমিল রিচ প্রথম ব্যক্তি যিনি 1902 সালে ইংরেজিতে জিওপলিটিক্স শব্দটি ব্যবহার করেছিলেন, এবং পরে 1904 সালে ইংল্যান্ডে তার ফাউন্ডেশনস অফ মডার্ন ইউরোপ বইতে এই শব্দবন্ধটি প্রকাশিত হয়। জিওপলিটিক্স হলো পৃথিবীর ভূগোলের রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর প্রভাবের অধ্যয়ন। জিওপলিটিক্স সাধারণত দুটি দেশ বা তাদের মধ্যের সম্পর্ককে বোঝায়। একাধিক গবেষকের মতে বর্তমানে এই শব্দটি বিস্তৃত অর্থে আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্কের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে আরো স্পষ্টভাবে বললে জিওপলিটিক্স হলো আন্তর্জাতিক সম্পর্কের বৈশ্বিক কাঠামোকে বোঝাতে সাহায্য করে। জিওপলিটিক্সের মধ্যে যে যে বিষয়গুলি অন্তর্গত সেগুলো হলো: ১. এরিয়া স্টাডিজ অর্থাৎ এলাকা অধ্যয়ন। ২. ক্লাইমেট অর্থাৎ জলবায়ু। ৩ হচ্ছে টোপোগ্রাফি অর্থাৎ ভূসংস্থান। ৪ হচ্ছে ডেমোগ্রাফি অর্থাৎ জনসংখ্যা তত্ত্ব। ৫ হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস অর্থাৎ প্রাকৃতিক সম্পদ। ৬ হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স অফ দ্য
রিজন বিং এভালুয়েটেড অর্থাৎ মূল্যায়ন করা অঞ্চলের প্রয়োগ বিজ্ঞান। এরিয়া স্টাডিজ অর্থাৎ এলাকা অধ্যয়ন হলো কোনো একটি অঞ্চল সম্পর্কে সম্যক ধারণা পোষণ করা, অর্থাৎ কোন অঞ্চলটি স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিংবা কোন অঞ্চলটি ইকোনমিক্যালি অত্যন্ত লাভজনক, কিংবা কোন অঞ্চলটি শত্রুপক্ষের সবচেয়ে দুর্বলতম স্থান, সেই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। যেমন ইদানিং হরমুজ প্রণালী সম্পর্কে আপনারা সকলেই প্রায় অবগত। এটি একটি স্ট্র্যাটেজিক অঞ্চল, যেটা বন্ধ হয়ে গেলে বিশ্বের প্রায় 1/4 বাণিজ্য প্রভাবিত হবে, যা ইরান সম্প্রতি সেই পথ অবলম্বন করছে। তেমনি ইউক্রেনের ডনবস্কো অঞ্চল ইকোনমিক্যালি অত্যন্ত লাভজনক, যা রাশিয়া দখল করতে চাইছে। সেরকমই ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে পরিচিত, যেটা কেটে গেলে পূর্ব ভারতের সাথে মেনলাইন ভারতের সংযোগ ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ এই রকম গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি সম্পর্কে অবগত হওয়া। ক্লাইমেট অর্থাৎ জলবায়ু হলো একটি অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক উপাদান। একটি দেশ পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত এটা জানা অত্যন্ত জরুরি। সাধারণত নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু অত্যন্ত উষ্ণ প্রকৃতির হয়। কর্কটক্রান্তীয় অঞ্চল এবং মকরক্রান্তীয় অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির, আর মেরু অঞ্চলের জলবায়ু শীতল প্রকৃতির হয়। অর্থাৎ মেরু অঞ্চলের দেশগুলি যেমন নিরক্ষীয় অঞ্চলে এসে দীর্ঘকাল ধরে যুদ্ধ করতে পারবে না, ঠিক তেমনি নিরক্ষীয় অঞ্চলের সেনারাও মেরু দেশীয় যুদ্ধে কখনো জয়ী হবে না। যেমনটা জার্মান সৈন্যরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়াতে পৌঁছে সেখানে অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে না পেরে বহু জার্মান সেনারা নিহত হয়। ফলে রাশিয়া জার্মানিকে হারাতে সমর্থ হয়েছিল। অর্থাৎ জলবায়ু একটি দেশের অন্যতম শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। টোপোগ্রাফি অর্থাৎ ভূসংস্থান এটিও একটি প্রাকৃতিক উপাদান, যা একটি দেশকে শত্রুর হাত হতে রক্ষা করতে পারে। সাধারণত টোপোগ্রাফি বলতে একটি দেশ বা একটি ভূখণ্ডের গঠনকে বুঝি। কোনো একটি দেশ বা ভূখণ্ডের কোথায় কোথায় পাহাড় পর্বত, নদ নদী, মরুভূমি, মালভূমি, সমভূমি, সমুদ্র সৈকত ইত্যাদি রয়েছে তার টোপোগ্রাফির অন্তর্গত। এছাড়া পাহাড় পর্বতের উচ্চতা, নদ নদীর গভীরতা, সর্বোপরি দেশটি সমুদ্রপৃষ্ঠ হতে কতটা উঁচুতে বা নিচে অবস্থান করছে, এই সকল বিষয়গুলি টোপোগ্রাফি হতে জানা যায়। একটি দেশের দুর্বলতা বা শক্তি কতটা সেটা নির্ভর করে সেই দেশটির টোপোগ্রাফির ভ্যারাইটি। অর্থাৎ একটি দেশ টোপোগ্রাফিক্যালি যত উন্নত হবে সেই দেশটি তত শক্তিশালী হবে। যেমন আমাদের দেশ ভারতবর্ষ এমন একটি দেশ যার উত্তরে রয়েছে সুউচ্চ হিমালয় পর্বত, দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম আর দক্ষিণ পূর্বে রয়েছে বিস্তৃত সমুদ্র সৈকত, পশ্চিমে রয়েছে মরুভূমি, উত্তর পূর্বে রয়েছে মালভূমি, পূর্বে রয়েছে পার্বত্য সমভূমি, আর সারা দেশে রয়েছে অসংখ্য নদ নদী। ফলে ভারতকে যুদ্ধে হারানো কোনো দেশের পক্ষেই সম্ভব নয়। প্রায় একই রকম টোপোগ্রাফি রয়েছে ইরানের, তাই ইরানকে যুদ্ধে হারানো এক প্রকার অসম্ভব। ডেমোগ্রাফি অর্থাৎ জনসংখ্যা তত্ত্ব হলো কোনো একটি দেশ বা ভূখণ্ডের জনসংখ্যা, জন্মমৃত্যুর হার, বিবাহ, সেখানকার মানুষের গড় বয়স, ধর্মপালন, সময়ের পরিবর্তনের সাথে জনসংখ্যা কিভাবে পরিবর্তিত হচ্ছে, এই সকল বিষয়গুলির বিজ্ঞানসম্মত গবেষণাই হলো ডেমোগ্রাফি। যে দেশের জনসংখ্যা অধিক, যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই দেশটির টিকে থাকার ক্ষমতা তত বেশি হয়। বিপুল জনসংখ্যা সেই সময় দেশের জন্য আত্মত্যাগ করতে রাজি হয়, ফলে শত্রুর বিরুদ্ধে হিউম্যান ওয়াল বা মানব প্রাচীর তৈরি করা যায়। এর একটি জ্বলন্ত উদাহরণ হলো প্রথম গালফ ওয়ার, যখন সাদ্দাম হুসেনের ইরাক ইরানের ওপর হঠাৎ করে আক্রমণ করে বসে। টানা 8 বছর ইরাক ইরানের সাথে যুদ্ধ করেও তাকে পরাস্ত করতে ব্যর্থ হয়। ইরানিরা স্বেচ্ছায় তাদের ভূখণ্ডকে রক্ষা করার জন্য দলে দলে সেনাবাহিনীতে যোগদান করে। সাধারণ মানুষ ইরাকি ট্যাঙ্কের সামনে বুক চিতিয়ে দেয়। পরিস্থিতি এমন হয় যে একটা সময় ইরাকের অস্ত্রশস্ত্রের ভান্ডারে টান পড়ে যায়। ইরাক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবশেষে ইরাক যুদ্ধ থামাতে বাধ্য হয়। অর্থাৎ কোনো একটি দেশের বিপুল জনসংখ্যা যুদ্ধকালীন পরিস্থিতিতে অভিশাপ না হয়ে তার কাছে আশীর্বাদে পরিণত হয়। ন্যাচারাল রিসোর্সেস অর্থাৎ প্রাকৃতিক সম্পদ হলো এমন একটি শক্তিশালী হাতিয়ার যা একটি দেশকে সার্ভাইভ করতে সাহায্য করে। খনিজ পদার্থ, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, সোলার, উইন্ডের মতো ন্যাচারাল এনার্জি, এসবই হলো প্রাকৃতিক সম্পদ। যদি একটি দেশের কাছে তার নিজস্ব প্রাকৃতিক সম্পদের ভান্ডার মজুদ থাকে, তবে ওয়ার কন্ডিশনে সেই দেশটি সার্ভাইভ করতে পারে। যেমন মিডল ইস্ট দেশগুলি ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস সমৃদ্ধ হওয়ার দরুন এই দেশগুলি যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারে। অন্যদিকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলি প্রাকৃতিক সম্পদের নিরিখে অত্যন্ত দুর্বল, বিশেষ করে বাংলাদেশ। সেই কারণে ওয়ার কন্ডিশনে এই দেশগুলির সার্ভাইভ করার ক্ষমতা তুলনামূলকভাবে যথেষ্ট কম।
অ্যাপ্লাইড সায়েন্স অফ দ্য রিজন বিং এভালুয়েটেড, অর্থাৎ মূল্যায়ন করা অঞ্চলের প্রয়োগ বিজ্ঞান। জিওপলিটিক্সের সর্বশেষ অধ্যায় এটি হলো সবচেয়ে মূল্যবান অধ্যায় এটি। এর অন্তর্গত একাধিক বিষয় আলোচনা করা হয়, যেমন কোনো একটি স্থানের ভৌত উপাদান, ভূমিরূপ, জলবায়ু, পরিবেশ, অর্থনৈতিক এবং প্রশাসনিক সংগঠন, মানব ইতিহাস সৃষ্টি হতে বর্তমান পর্যন্ত, তাদের ভাষা এবং সংস্কৃতি ইত্যাদি। একটি স্থানের ভৌত উপাদান এবং ভূমিরূপ বলতে সেই স্থানটি ভূগোলের কোন সিদ্ধান্তের দ্বারা গঠিত হয়েছে সেটা বোঝায়। যেমন বাংলাদেশের প্রায় 70% ভূমি ব্রহ্মপুত্র এবং গঙ্গার পলি সঞ্চিত হয়ে গঠিত হয়েছে। বাংলাদেশের জমি কৃষির জন্য উৎকৃষ্ট ঠিকই, কিন্তু এখানে খনিজ সম্পদ নেই বললেই চলে। আবার বাংলাদেশের ভূমি যেহেতু পলিবাহিত নরম মৃত্তিকা দিয়ে গঠিত, সেই কারণে 1971 সালে পাকিস্তানের কঠিন এবং পাহাড়ি অঞ্চলের সেনারা এখানে নাস্তানাবুদ হয়ে যায়। অর্থাৎ বাংলাদেশে গ্রাউন্ড ইনভেশন করা অত্যন্ত দুরূহ ব্যাপার। জলবায়ু নিয়ে আগেই কিছুটা আলোচনা করেছি, তাই এখানে আর সেটা আলোচনা করছি না। যদিও এই জলবায়ুর মধ্যে সমুদ্রস্রোত, ঘূর্ণাবর্ত, উচ্চচাপ এবং নিম্নচাপ ইত্যাদি আরো নানা বিষয় রয়েছে। পরিবেশ বলতে প্রাকৃতিক অবস্থা কিরকম সেটা বোঝানো হয়। অর্থাৎ নির্দিষ্ট অঞ্চলের গাছপালা কেমন, সেখানকার জন্তু জানোয়ার কেমন, কীটপতঙ্গ ইত্যাদি নানা খুঁটিনাটি বিষয় এর মধ্যে রয়েছে। যেমন আমেরিকা যখন ভিয়েতনামের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তখন তারা এই দিকটা উপেক্ষা করেছিল। ফলে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার শোচনীয় পরাজয় হয়েছিল এই পরিবেশের কারণে। ভিয়েতনাম নিরক্ষরেখার নিকটবর্তী একটি দেশ হওয়াতে এখানে সুউচ্চ ঘন জঙ্গল রয়েছে। ভিয়েতনামের সেনারা গাছের ওপর থেকে আমেরিকান সেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করত। আর যখনই মার্কিন সেনারা তাদের আস্তানার কাছে আসতো, ততক্ষণে তারা সুড়ঙ্গ পথে অন্য আস্তানায় পৌঁছে যেত এবং মার্কিন সেনাদের ফিরে যাবার রাস্তায় মাইন বিছিয়ে চলে যেত। মার্কিন সেনারা যখনই সেই মাইনের ওপর পা রাখতো, তখনই তা বিস্ফোরণ ঘটে তাদের মৃত্যু সুনিশ্চিত করত। এভাবে পরিবেশ ভিয়েতনামকে যুদ্ধ জেতাতে সাহায্য করেছিল। তাই জিওপলিটিক্সে পরিবেশ একটি অবশ্য পাঠ্য বিষয়। অর্থনৈতিক এবং প্রশাসনিক সংগঠন এই দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি দেশের অর্থনীতি যে যে সংগঠন দ্বারা চালিত হয় সেই সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা প্রয়োজন। অর্থাৎ একটি দেশের অর্থনীতির প্রধান উৎসগুলি কি কি সেই সম্পর্কে জ্ঞান। আর প্রশাসনিক বিভাগটি হলো একটি দেশের শাসন প্রক্রিয়া কিভাবে কার্যকর হয়, অর্থাৎ সেই দেশের পার্লামেন্টারি বা অ্যাসেম্বলি সিস্টেম কিভাবে কাজ করে, হেড অব দ্য স্টেট বা হেড অব দ্য গভর্নমেন্ট কিভাবে কাজ করে, স্থানীয় প্রশাসনিক বিভাগ কিভাবে কাজ করে, অর্থাৎ রাজ্য স্তর, জেলা স্তর থেকে শুরু করে ডিভিশন স্তর পর্যন্ত প্রশাসনিক বিভাগ কিভাবে কাজ করে, সেই অঞ্চলের পুলিশ প্রশাসন কিভাবে কাজ করে ইত্যাদি সম্যক ধারণা থাকা প্রয়োজন। অর্থাৎ বলার উদ্দেশ্য হলো, যদি কোনো দেশ অপর দেশকে হাইপোথেটিক্যালি ধ্বংসস্তূপেও পরিণত করে দেয়, কিন্তু গ্রাউন্ডে নেমে সেই দেশটির প্রশাসনিক কাঠামোকে যদি কব্জা করতে না পারে, তবে তাকে জয়ী বলে ধরা হয় না। বা বলা ভালো, সেই দেশটি দ্বিতীয় দেশটিতে তার শাসন কায়েম করতে পারে না। যেমন ইসরায়েল আর আমেরিকা যৌথভাবে প্রথম দিনেই ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি সহ একাধিক উচ্চ পর্যায়ের নেতাদেরকে নিহত করলেও তারা ইরানকে হারাতে সমর্থ হলো না। কারণ তারা গ্রাউন্ড অপারেশন করে প্রশাসন বা প্রশাসনিক প্রধানকে তাদের অধীনে নিতে পারেনি, যেমনটা ভেনেজুয়েলার সাথে করেছিল। তাই ভেনেজুয়েলাতে আমেরিকা সফল হলেও ইরানে সেটা সম্ভব নয়। অন্তিম অধ্যায় মানুষের বিবর্তন, তার ধর্ম, সংস্কৃতি আর ভাষা। কোনো একটি অঞ্চলের মানুষ কেমন সেটা তার অতীত হতে জানা যায়, কিংবা সেই জাতিটা তাদের ঐতিহাসিক ঐতিহ্য ধরে রেখেছে কিনা, নাকি সময়ের সাথে সাথে আমূল পরিবর্তন ঘটিয়েছে, সেখানকার ভাষা কিরকম, তারা কোন রিলিজনকে মেনে চলে ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন চীনের নাগরিকরা প্রাচীনকাল হতেই ধর্মনিরপেক্ষ। অনেকে হয়তো বলবেন তারা কনফুসিয়াজমকে মেনে চলতো। হ্যাঁ, ঠিকই, তারা কনফুসিয়ানিজমকে মেনে চলত, কিন্তু সেটা কোনো ধর্ম নয়। কনফুসিয়ানিজম মূলত একটি দর্শন। তাই চীন আগাগোড়া ধর্মনিরপেক্ষতাকে প্রাধান্য দেয়। তাদের প্রাচীন সাহিত্যে ড্রাগনের উল্লেখ আছে। তাই তাদের স্থাপত্যে এখনো ড্রাগনের উপস্থিতি লক্ষ্য করা যায়। চীন আধুনিকতার সাথে অগ্রসর হলেও এখনো তারা তাদের পোশাক-আশাক, খাবার-দাবার, আদব-কায়দা কিছুই বিসর্জন দেয়নি। বরং তাদের সংস্কৃতি বিশ্বের বিভিন্ন দেশে প্রসারিত করেছে, যাকে ইংরেজিতে সফট পাওয়ার বলা হয়। অপরদিকে আরেকটি দেশ দেখুন, পাকিস্তান। যেই দেশটিতে হরপ্পা, মহেঞ্জোদারোর মতো নগর সভ্যতা খ্রিস্টপূর্ব ৩,৫০০ থেকে ৫,০০০ বছর পূর্বে গড়ে উঠেছিল। যে দেশে সর্বপ্রথম সুসভ্য সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল, যা কিনা হিন্দু ধর্মের উৎসস্থল। অর্থাৎ
পাকিস্তান ঐতিহাসিকভাবে একটি হিন্দু প্রধান দেশ হওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তান তার অতীতকে মুছে ফেলে ইসলামিক সভ্যতাকে আপন করে নিয়েছে। যে সভ্যতা একটা সময় তাকে লুট করেছে, শোষণ করেছে, বলপূর্বক ধর্মান্তরিত করেছে, নারীদের সম্মানহানি করেছে, সেই সভ্যতাকেই তারা আত্মস্থ করেছে। ফলে হিংসার বীজ তাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। তাই তারা না কেবল প্রতিবেশী দেশগুলির সাথে হিংসাত্মক কর্মকাণ্ড করছে, তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে মরছে। অর্থাৎ একটি দেশ যখন তার নিজের অস্তিত্বকে অস্বীকার করে, তখন অন্য দেশের পক্ষে সেই দেশকে পরাস্ত করা বা গোলামে পরিণত করা খুব একটা কঠিন হয়ে পড়ে না। তাই যেমনই হোক নিজেদের পরিচয় নিজেদের শ্লাঘাবোধ করতে হয়। জিওপলিটিক্স অত্যন্ত বিস্তৃত একটি বিষয়। সকলের পক্ষে এই বিস্তৃত জ্ঞান লাভ করা সম্ভব নয়। তবু বেসিক বিষয়গুলি জানা থাকলে আগামী দিনে নিজের দেশকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, কিভাবে শত্রুর মোকাবিলা করা যায়, কিংবা কে প্রকৃত শত্রু, কে প্রকৃত মিত্র জানা যায়। সেই সাথে নিজেদের ঐতিহাসিক ভুলগুলিকে শুধরে নিয়ে কিভাবে নিজের শক্তি বৃদ্ধি করা যায় সেই সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করা যায়। জিওপলিটিক্সের প্রাথমিক জ্ঞানটুকু থাকলেও বুঝতে পারবেন অনেক সময় কিছু না করেও আপনার দেশের সাথে অনেক অঘটন ঘটে যেতে পারে আন্তর্জাতিক ঘটনাবলীর কারণে। আবার একইভাবে উল্টোটাও ঘটে থাকে। মানে কিছু না করেও অপ্রত্যাশিত সুযোগ চলে আসে দেশের কাছে, যার ফলে সেই দেশটির উন্নতি ঘটে। অর্থাৎ আন্তর্জাতিক ঘটনাবলী, আন্তর্জাতিক সংকট, আন্তর্জাতিক অনিশ্চয়তা, আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বের ইগো, এই সকল বিষয়ে আপনার দেশকে প্রভাবিত করতে পারে। তাই জিওপলিটিক্স কেবল একটি সাধারণ বিষয় নয়, এটা সকলের অবশ্য অধ্যয়ন করার বিষয়, যদি আপনি সত্যিই আপনার দেশকে ভালোবেসে থাকেন।